তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এখনো আমার যে স্মৃতিগুলো অনেক বেদনা দেয়, যে 1 বছর আগে যাদের সাথে রাজপথে সে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছিলাম, দফায় 1 দাবি 1 কোটা নট কামব্যাক স্লোগান দিয়েছিলাম, সে সকল সহযোদ্ধাদের অনেকেই এখনও হসপিটালে আহত অবস্থায় আছে, তাদেরকে পাচ্ছি না। এবং বিশেষ করে পরিচিত অনেকেই, যেমন আমাদের প্রথম শহীদ রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ ভাই আমাদের সাথেই কিন্তু কানেক্টেড ছিল। আমাদের কোটা সংস্কার আন্দোলন 1 জুলাই থেকে কথাবার্তা হয়েছিল। এখন উনি নাই, ওয়াসিম নাই, মুগ্ধ নাই, তাদেরকে যখন স্মরণ হয় তখন খুব খারাপ লাগে। আবার বিশেষ কিছু দিন আছে যে দিনগুলোতে আন্দোলন, সারা দিন আন্দোলন করেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয় নাই, রাতের বেলা হয় নাই, তারপর রাতের বেলায় বাসায় গিয়ে যখন দেখি যে খাবার নাই, আবার এমন একটা পরিবেশ ছিল যে বাইরে গিয়ে যে খাবো ওইরকম সিকিউরিটিও ছিল না আর কি। তো আছে অনেক স্মৃতি আছে আর কি আমাদের, যেগুলো এখন স্মরণ হলে মানে হৃদয়ে নাড়া দেয়। আমাদের সহযোদ্ধা ওনাকে যখন পুলিশে আপনার যাত্রাবাড়িতে গুলি করে, তখন ওনার লাশটা ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তো উনি আমাদেরই রাজনৈতিক সহযোদ্ধা ছিল। তো আমার কাছে যখন ফোন আসলো যে ঢাকা মেডিকেলে গিয়ে তার লাশটা রিসিভ করতে হবে, তো ওই মোমেন্টে মানে আমি যে তাকে গিয়ে রিসিভ করব বা দেখে আসব এই পরিস্থিতি ছিল না, কারণ ঢাকা মেডিকেলের আশেপাশে পুলিশ ছিল এবং আমি তো সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। আমাদের প্রতি পুলিশের অন্য আলাদা একটা ছিল, নজর ছিল, গ্রেপ্তারের একটা আতঙ্ক ছিল। গ্রেপ্তার এড়াতে গিয়েই মানে আমার এখনও মনে হয় যে আমি তাকে যে কেন দেখতে যেতে পারলাম না, এটা যখন ভাবি যে তার সাথে আমি সেই 19 সাল থেকেই লড়াই সংগ্রাম করেছি, ছাত্রলীগের হাতে মার খেয়েছি। সেই সহযোদ্ধা যখন আপনার পুলিশের গুলিতে নিহত হয়েছে, ঢাকা মেডিকেলে তার লাশ পড়ে আছে, আমার বাসা আজিমপুরে ছিল, আমি সেখান থেকে তাকে দেখতে যেতে পারি নাই, কারণ পুলিশের এত নির্মম বর্বর আচরণ ছিল এবং আমাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ মরিয়া হয়ে আসছিল। তো আন্দোলনের স্বার্থে গ্রেপ্তার এড়ানোর জন্য আমাদের অনেক কৌশল অবলম্বন করতে হয়েছিল। আমাদের দাবি দাওয়া নিয়ে 9 দফা 8 দফা নিয়ে আমাদের মধ্যে একটু মতানৈক্য ছিল, এটা স্বাভাবিক, দাবিগুলো ঠিক করার ক্ষেত্রে এরকম হয়েছিল। কিন্তু হাসিনার পতনের জন্য আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না। আমরা ডেটটা নিয়ে যেমন হচ্ছে লং মার্চ টু ঢাকা, যেদিন আমরা সবাইকে, সারা দেশের মানুষকে, মুক্তিকামী জনতাকে ঢাকা আসার জন্য আহ্বান করেছি, আমাদের সেটা ছিল 6 আগস্ট। তারপর আমরা আবার ইনস্ট্যান্ট আলোচনা করে সেটা নিয়ে আসছি 5 আগস্ট। তো এই যে একটা মানে চিন্তা ভাবনা করে একজনের মতামতকে প্রায়োরিটি দিয়ে আরেকজনের মতামতকে কিছুটা নিয়ে, এটা ছিল আর কি। কিন্তু ওইভাবে মতানৈক্য বা বিরোধ আমাদের সমন্বয়কদের মধ্যে ছিল না। তবে 18 জুলাই থেকে যেমন আমি বিচ্ছিন্ন ছিলাম, অনেক সবাই সমন্বয়কে, যখন নেট ছিল না, আপনার ব্রডব্যান্ড ছিল না, তখন আমাদের সমন্বয়করা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেছে। যেমন আসিফ ভাই, নাহিদ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, তাদের একটা গ্রুপ ছিল, রিফাত, তারপর হচ্ছে মাহিন সরকার, আমার, নাজমুল হাসান, আমাদের একটা গ্রুপ ছিল, আরিফ সোহেল ভাই, আমাদের একটা গ্রুপ ছিল। এই মানে লেয়ার ছিল কয়েকটা, বাট সবাইকে নিয়ে যে একটা আলোচনা, ওটা আমাদের 18 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত করা হয় নাই। আবার 27 জুলাই কিন্তু ডিবি আমাদের প্রথমে 3 সমন্বয়ক, পরে আবার 3 সমন্বয়ক, মোট 6 সমন্বয়ককে তুলে নিয়ে যায়। তা আমার সেদিনের ঘটনা মনে আছে। আমাদের তখন পর্যন্ত মেসেঞ্জার গ্রুপ ছিল, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপ করি নাই। তো আমাদের নাহিদ ভাই, আসিফ ভাইকে যখন ডিবি হারুন তুলে নিয়ে যায়, তখন ইনস্ট্যান্ট আমি ওই মেসেঞ্জার গ্রুপ থেকে সবাইকে একটা মেসেজ দিই যে যার মতো করে লিভ নিয়ে নিই, এবং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আবার সারা দেশে যে সকল সমন্বয়করা ছিল, কুমিল্লা ইউনিভার্সিটি, সাস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাফি আমার সাথে যোগাযোগ করে আন্দোলনের কর্মসূচিগুলো জানতো। তো আমি ওই কাজটা করেছি আর কি। তো এটা আমার একটা স্মৃতিচারণের মধ্যে আছে। 27 জুলাই। তারপর তো দেখেছেন যে ডিবি কার্যালয়ে আমাদের সমন্বয়কদেরকে জোরপূর্বক, ধরেন দেশের জনগণ কিছু একটা অংশ বলেছে যে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু সেখানে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, বডি অ্যাপ্রোচ ছিল, তাদের যে কিছু সিম্বল তারা দিয়েছিল, সেখান থেকে স্পষ্ট। তাছাড়া আমাদের একটা নির্দেশনা ছিল যে যদি আমাদের একটা লেয়ারকে যদি পুলিশ গুম করে বা হত্যা করে বা রাষ্ট্রযন্ত্র নিয়ে যায়, আমাদের সেকেন্ড লেয়ার তৈরি ছিল। আমাদের মাইন সরকার, রিপাত, আমরা, ঢাকা কলেজের নাজমুল হাসান, আমরা তৈরি ছিলাম। তখন আমরা ইনস্ট্যান্ট কিন্তু ফেসবুকে পোস্ট করে এবং ভিডিও বার্তা দিয়েছি যে ডিবি কার্যালয় থেকে আন্দোলন প্রত্যাহার আমরা মানি না, এটা আমরা নিজেরা প্রত্যাখ্যান করেছি। আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে, আন্দোলন যদি শেষ করতে হয় আমরা সেখানেই করব। এরকম একটা কড়া বার্তা দিয়ে আমরা সেদিন দেশের মানুষকে আবারও আন্দোলনের জন্য রেডি করে রেখেছিলাম। কোটা সংস্কার আন্দোলন 18 সাল থেকে করে আসছি।
যখন এই 24 সালের 5ই জুন সরকার যখন এটাকে আবার পুনর্বহাল করে, মানে 18 পরিপত্র যখন বাতিল করে, তখন আমাদের পুরাতন সহযোদ্ধারা আমরা তখনই আলোচনা করেছিলাম যে এটাকে এবার ক্যাশ করতে হবে। এটাকে ক্যাশ করে 17 বছরের এই দৈত্য দানব হাসিনাকে এবার ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে। তো তারই ধারাবাহিকতায় ধরেন আন্দোলনের কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছিল। যেমন 11 জুলাই পুলিশ প্রথম আমাদেরকে নীলক্ষেতে বাধা দেয়, 12 জুলাই শাহবাগে বাধা দেয়, তারপরে 14 জুলাই যখন আমরা আপনার কি বলে বঙ্গভবনের উদ্দেশ্যে যাই, সেখানে পুলিশ বিভিন্ন স্তরে স্তরে পয়েন্টে পয়েন্টে আমাদেরকে বাধা দেয়। তো এই যে বাধাগুলো, এগুলো কিন্তু আমাদেরকে শক্তিশালী করেছিল, বেগবান করেছিল। 14 তারিখে যখন শেখ হাসিনা বলে যে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, এই কথাটা যখন সারা দেশের মানুষের মধ্যে চলে যায়, তখন যে 17 বছরের যে ক্ষোভ, রাগ এবং নির্যাতনের যে একটা অভিশাপ ছিল, সেটা কিন্তু ব্লাস্ট হয় 14 জুলাই। তখন আমরাই দেখেছি যে হাসিনা আমাদের দেশপ্রেমিক সবাইকে রাজাকার বানিয়ে দিয়েছে। তখন আমরা স্লোগান দিয়েছিলাম যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই যে 14 জুলাইয়ের যে একটা মোমেন্টাম ছিল, এই মোমেন্টাম মূলত ওই দিন থেকে হাসিনার পতন শুরু, 14 জুলাই থেকে। তারপর দেখেছেন 15 জুলাই কীভাবে নৃশংসভাবে আমরা নিরস্ত্র ছিলাম। এই ঢাকা কলেজের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের মা বোনদের উপর, আমাদের উপর হামলা করেছিল। মানে অনেক বোনেরা রাস্তার, আমি ছিলাম কুলার রোডের এপাশে পড়ে যাচ্ছে, তারা শুয়ে আছে, ওই অবস্থায় তাদের উপর হামলা করেছিল। আমি সেদিন অনেক আহত হয়েছিলাম। আমাকে জগন্নাথ হলের ছাত্রলীগ অ্যাটাক করেছিল। তারা একটা মিছিল নিয়ে যখন ফুলার রোডে ঢুকেছিল, তখন আমি তাদের সামনে পড়ে যাই। তো আমি তো আগে থেকেই তার পরিচিত, তো সেখানে তারা আমাকে হামলা করে। তা আমার ইডেনের কিছু আমাদের সহযোদ্ধারা ছিল ইডেন কলেজের, তারা আমাকে সেখান থেকে রক্ষা করে নিয়ে যায়। 5ই আগস্ট যদি না হতো, আমরা যদি ব্যর্থ হইতাম, গণ অভ্যুত্থান না হতো, তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি মব সন্ত্রাস করতো শেখ হাসিনা। এখন আমরা ছাত্র জনতা কিছু কিছু প্রতিরোধ করতেছি, প্রতিরোধগুলোকে মব সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়ে কোনোভাবে চলবে না। আমরা হাসিনাকে যেভাবে প্রতিরোধ করছি, এখন হাসিনার লেসপন্সার বা দোসররা, সুবিধাভোগী যারা আছে, তারাও তো বিভিন্ন সেক্টরও আছে। তারা বিভিন্ন সেক্টর থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য তারা বসে বসে মিটিং সিটিং করে। তো তাদেরকে যখন আমরা প্রতিরোধ করতে যাই, সেটাকে মব বলা হয়। সেটা আসলে মব না, সেটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আর আপনি জানেন যে আমরা এক দফার ঘোষণা কিভাবে দিয়েছিলাম। আমরা বলেছিলাম শেখ হাসিনার পতন এবং প্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, অর্থাৎ এই যে প্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো ছিল, সেটাকে ধ্বংস করে দিয়ে, পুরোপুরি ধ্বংস করে দিয়ে, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটাকে ধ্বংস করে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, পুরাতন রাজনীতিকে ধ্বংস করে দিয়ে। পুরাতন রাজনীতি দেখেন, বাংলাদেশে এই যে 17 বছর একটা নির্বাচনও হয় নাই, মানুষ ভোট দিতে যায় না। কারণ মানুষকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে আমার ভোট হয়ে যাবে, তোমার কেন্দ্রে যাওয়া লাগবে না। এখন মানুষকে সেই জায়গা থেকে নিয়ে আসতে হবে আমাদেরকে, না এখন সুযোগ আসছে, আপনার ভোট আপনাকে দিতে হবে, আপনি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আরও অনেক কিছু ব্যাপার আছে, যেমন আপনি যেটা বললেন যে আগের মতোই হয়তো দেশ চলছে কিনা, এটা ছিল, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন, এটা ছিল পূর্ব পরিকল্পিত। সচিবালয়ে যে গত 3 দিন আগে মাইলস্টোনের যে বিমান হামলায় আমাদের ভাইয়েরা, অনেক ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, সেখানে এসএসসি পরীক্ষাকে স্থগিত করাকে কেন্দ্র করে 25 ব্যাচের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গিয়েছিল। কিন্তু এই আন্দোলনকে ছাত্রলীগ ক্যাশ করেছিল, সেখানে ছাত্রলীগ ঢুকে গিয়েছিল এবং এই সচিবালয়ের ভিতরে কিছু আমলারা সেটাকে সাজিয়েছিল এবং তাদের নির্দেশনায় দেখুন আমাদের শিক্ষা সচিব উনি রাত 3টা বাজে পরীক্ষা স্থগিত করে, অথচ সেটা স্থগিত করার কথা ছিল সন্ধ্যা 8টা 9টা 10টার মধ্যেই, কিন্তু 3টা বাজে স্থগিত করে। এগুলো তাদেরই একটা সাধারণ নাটক ছিল, যাতে এই সরকারের আইন শৃঙ্খলাকে অবনতি করা যায় এবং মানুষের মধ্যে একটা মেসেজ দেওয়া যায় যে ডক্টর ইউনূস সরকার দেশ চালাতে পারতেছে না। তো এই যে 17 বছরের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, এই যে পুলিশ, ইউনো, এসি, এসপি, ডিসি, এসআই, ওসি, এরা কার? এরা তো আওয়ামী লীগের আমলে নিয়োগ করা। এরা কেউ ছাত্রলীগই করেছে বা যুবলীগের ব্যাকগ্রাউন্ড বা আওয়ামী লীগ পরিবারের ছিল, গোপালগঞ্জের ছিল, তাদেরকে কিন্তু শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল। তো সেই পুলিশ বাহিনীর মধ্যে এখনও কিন্তু সেই ইয়াটা আসে নাই, রিয়েলাইজেশনটা আসে নাই। তারা এখনও 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে না। আমাদের প্রায় 75 ভাগে বলা যায় যারা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে না। দ্যাটস ওয়াই তারা যে রাষ্ট্রের যে আমাদের যে বিভিন্ন ফাংশনাল যে বিষয়গুলো আছে, এগুলোকে হেল্প করতেছে না, তাদের কাজ বা দায়িত্ব পালন করতেছে না। তারা সেগুলোকে অসহযোগিতা করার কারণে
আপনি যেটা বলেন যে আইন শৃঙ্খলার অবনতি বিভিন্ন জায়গায় আছে, আমাদের আকাঙ্ক্ষা তো অনেক। আমরা ডক্টর ইউনূসকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি, 2000 মানুষের রক্ত দিয়ে তাকে ক্ষমতায় বসাইছি, 40,000 আহতের পঙ্গুত্বকে দিয়ে তাকে ক্ষমতায় বসাইছি। উনাকে ক্ষমতা বসানো হয়েছিল প্রথম শর্ত যে খুনি হাসিনা যে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, গণহত্যাকারী, তাকে দেশে এনে তাকে শাস্তি দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এবং 17 বছরে যে সকল পরিবারগুলো গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর এবং আপনার আরও কিছু ঘটনা আছে, নিরাপদ সড়ক আন্দোলনের সময় ডাকসু হামলা, আমাদের ইউনিভার্সিটিতে যে ছাত্রলীগের হামলাগুলো ছিল, এখানে আমাদের নামে অনেক মামলা টামলা হয়েছিল। এই যে বিচারগুলো করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা ক্ষমতা দিয়েছিলাম। তো এখন সেটার কত দূর এটা আমরা স্পষ্ট না। আমরা আহ্বান জানাচ্ছি এই জুলাই মাসের মধ্যেই আমাদের যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দেওয়ার কথা ছিল, সেটা এখনও তৈরি হয় নাই। আমরা শুনতেছি যে হবে হবে হবে, কিন্তু এটা দুঃখের বিষয় যে এই সরকার জুলাই ঘোষণাপত্র না দিয়ে কিভাবে ক্ষমতায় ক্ষমতার লেজিটিমেসিটি আসলে কোথায়, বা ক্ষমতার স্বীকৃতি কোথায়, ক্ষমতার লিগাসিটা কোথায়? আসলে ক্ষমতার লিগাসিটা হলো আপনার জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আন্দোলনকারী ছিল, তাদেরকে দায়ী মুক্তি দিচ্ছে না, তাদেরকে জুলাই সনদ দিচ্ছে না, এই যে গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছে না। তো সেখানে সরকার তো নিজেই মানে অবৈধ কিনা সেটা একটা কোশ্চেন তৈরি হবে এবং সামনে হতেও পারে। তো সরকারকে বলবেন নির্বাচন আসবে, নির্বাচন অবশ্য হবে দেশে, তবে নির্বাচনের আগে আমাদের যে চাওয়া পাওয়াগুলো, আমাদের যে প্রত্যাশাগুলো, আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আপনাকে পূরণ করতে হবে, না হলে আমরা আপনাকে সেটার জন্য জবাবদিহিতার আওতায় আনব। দেখুন, প্যাসিবাদ আসার কোনো চান্স নাই, তবে প্যাসিবাদ বিরক্ত করতে পারে। হ্যাঁ, আমাদের মধ্যে যে অনৈক্য বা মতানৈক্য তৈরি হয়েছে, এটা হচ্ছে আমরা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ছিল, এই ব্যানারটাকে আমরা ভালোভাবে ফাংশন করাইতে পারি নাই। ব্যানারটাকে আমরা আমাদের একটা অংশ নিজেদের মতো ব্যবহার করার কারণে বা ব্যবহার করার চেষ্টা করেছিল। সেজন্য আন্দোলনের সময় সবগুলো ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, প্রত্যেকটা যারা প্যাসিবাদ বিরোধী আমরা ছিলাম, আমাদের সাথে এই ব্যানারে ছিল। কিন্তু 6 আগস্ট থেকে অর্থাৎ অডিটোরিয়ামে আমাদের সেখানে একটা ছিল, প্রস্তাবনা বা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রতি 1 মাস পর পর এই প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে বসবো। আবার একটা মিটিং হয়েছিল যে একটা জাতীয় কাউন্সিল, ছাত্র কাউন্সিল তৈরি হবে প্রত্যেকটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে, কিন্তু সেটাও হয় নাই। তা আপনি যেটা বললেন, এই যে এগুলো না হওয়ার কারণে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্রেডিটবাজি তো আমাদের যারা আসলে আন্দোলনের সংগ্রামে যাদের অবস্থান কম ছিল, যারা আন্দোলন সংগ্রামে নিজেদেরকে ওইভাবে তুলে ধরতে পারে নাই, তারাই এখন নিজেদেরকে তুলে ধরার জন্য ক্রেডিটবাজি করতেছে আমি মনে করি। তো তাদের যে অস্তিত্বহীনতা বা তাদের যে আন্দোলন সংগ্রামে কম ভূমিকা, সেটার কারণেই তারা ক্রেডিটবাজি করতেছে। যারা ক্রেডিটবাজি করবে তারা জুলাইকে ধারণ করে না। আমরা বলেছিলাম যে 71-এর চেতনাকে বিক্রি করে আওয়ামী লীগকে আমরা ধ্বংস করেছি। 71-এর শুধুমাত্র চেতনা, এখন জুলাই চেতনাকে যারা বিক্রি করবে, জুলাই চেতনাকে ধারণ করতে হবে। জুলাই চেতনাকে ধারণ করতে গিয়ে যদি কেউ বলে যে জুলাই বিক্রি হচ্ছে, সেটা আলাদা বিষয়। জুলাইকে কিন্তু বিক্রি করা হচ্ছে না, জুলাইকে আমাদের ধারণ করতে হবে। আর যারা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করে তারা কখনো জুলাইকে বিক্রি করবে না। যারা বিক্রি করবে তারা ছাত্র জনতার হাতেই তাদেরকে সেই শাস্তি পেতে হবে।